नमस्कार आमी शीला देवनाथ आज के पार्वत्य काव्य ग्रुप थेके लाइवे एसेछि। प्रथमे आमी এই পার্বত্য কাব্যে সাহিত্য পরিবারে যারা আছেন পরিচালনা পরিষদে যারা আছেন শুভানুদায়ী লেখক পাঠক সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভকামনা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি কিছু গল্প কবিতা নিয়ে এসেছি। গল্প করব, কবিতা পাঠ করে শোনাবো। আমার এবং আপনাদের পার্বত্য কাব্যে যারা লেখালেখি করেন তাদের সবারটা পারবো না, কিছু আমি আমার পছন্দের কিছু কবিতা এনেছি, তাদেরটাই আজকে করব। প্রথমেই আমি বিশ্বকবি রবি ঠাকুরের 22 শ্রাবণ রবি ঠাকুরের প্রয়াণ দিন গেল, রবি ঠাকুরের মৃত্যুদিন, তার স্মরণে রবি ঠাকুরের স্মরণে আমি তার শ্রদ্ধা জানিয়ে একটি কবিতা পাঠ করছি। সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি ওহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ঘুরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। ধন্যবাদ। রেজাল করিম দাদা
লিখেছেন স্বাগতম প্রিয় কবি, পার্বত্য কাব্য লাইভ আমি ও আমার কবিতাটা আপনাকে। ধন্যবাদ দাদা। আমিও খুব আনন্দিত আজকে এই পার্বত্য কাব্যে লাইভে আসতে পেরে। আজকে আমার প্রথম যাত্রা। নিশ্চয়ই আপনাদের কতটুকু ভালো লাগবে, কতটুকু আনন্দিত দিতে পারবো আশা করছি, চেষ্টা করব ভালো লাগাতে। রেজাউল কোন ভাই লিখেছেন দারুণ পড়েছেন প্রিয় কবি, চালিয়ে যান। ধন্যবাদ দাদা। এখন রবি ঠাকুরকে নিয়ে আমার একটি কবিতা আমি পাঠ করব। আমি আসলে মনে করি রবি ঠাকুর আসলে আমাদের মাঝে আছে এখনো, কারণ রবি ঠাকুর আমাদের প্রাণে আছে, মনে আছে, গানে আছে, কবিতায় আছে, সর্বত্রই আমাদের রবি ঠাকুর আমাদের কাছেই আছে। তিনি আসলে তার কখনোই মৃত্যু হতে পারে না। তাই রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি একটা কবিতা লিখেছিলাম, সেটাই আজকে পাঠ করছি। আজ আকাশে শুভ্র মেঘের আনাগোনা, বৈশাখে প্রবঞ্চনে উদন্ত মধুমাখা, গানে গানে সুর তুলে চঞ্চল পক্ষীকুল, চিত্ত ব্যাকুলিয়া উঠে সবুজ ঘাসের হিয়া, কৃষ্ণচূড়া লালের রঙে রূপসী বাংলাকে, তুমি আছো মিশে আছো গান কবিতার মাঝে, প্রতিটি মানবের চেতনায় সমুদ্র ঢেউ, জাগরণে তন্দ্রায় তোমারই আনন আঁকা, সীমার মাঝে অসীম তুমি, তুমি প্রাণের ঠাকুর, তমিশ্রাচ্ছন্ন ধরণীর বুকে তুমি সোনালি রোদ্দুর, যতদিন থাকবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বায়ু, ততদিন তোমাকে ভালোবাসবে এই মনুষ্যকুল। আবার এসেছে ঘূর্ণাবর্তে 25শে বৈশাখ, জন্মদিনে তোমায় জানাই শতকোটি প্রণাম। আসলে এই পার্বত্য কাব্য সাহিত্য পরিবারকে আমি খুব আসলে ভালোবেসে ফেলেছি। এই পার্বত্য কাব্যে আসার পেছনে আমার একটা কিভাবে আসলাম আমি, এটা একটা গল্প আছে, সেটা আপনাদের আজকে আমি শোনাবো। আমার একজন দাদা মুজিবুর রহমান, দাদা আমাকে বোন বলে ডেকেছেন। তো দাদার সাথে কথা বলার সময় জানতে পারলাম যে দাদার আরো একটি বোন আছে, যে কিনা পার্বত্য কাব্যের একজন লেখিকা। তো স্বাভাবিকভাবেই আমার খুব কৌতূহল হলো যে দাদার কাছ থেকে নামটা জানতে পারলাম। জানার পর আমার খুব কৌতূহল হলো যে কে সেই বোন, তাকে আমারও একটু দেখার ইচ্ছে। সেই সুবাদে আমি পার্বত্য কাব্যে ঢুকার পর দিদিকে দেখলাম। দেখার পর ভাবলাম যে এই সাহিত্য পরিবারে আমি একজন সদস্য হয়ে যাই, তারপর জয়েন করলাম। সেই থেকে আমার এই পার্বত্য কাব্যে প্রবেশ। আর আজকে লাইভে আসার পেছনে আরেকজনের সদিচ্ছা ছিল আমাকে আনার পেছনে। তার নামটা আমাকে বলতে হবে, আমার শ্রদ্ধেয় শিমলিদি চৌধুরী, শিমলি চৌধুরী। ওনার অনুপ্রেরণাতেই আসলে আমার এই পার্বত্য কাব্যে আসা। ধন্যবাদ দিদি তোমাকে। আজকে আমি লাইভে আসি, তুমি নিশ্চয় আছো আমার সাথে। আমি আরেকটি কবিতা পাঠ করার পর আমি আবার কমেন্টসগুলি পড়বো। আজকে অনেকেই আমার সাথে আছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস লিখেছেন। আমি আরেকটা কবিতা পাঠ করে নিই, তারপরে কমেন্টসগুলি দেখব। আগামীকালকে বিশ্বকবি রবি ঠাকুরের আগামীকালকে 15ই আগস্ট আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন, আমাদের জাতীয় শোক দিবস। তো ওনার প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে আমি একটা
কবিতা পাঠ করছি। এটা আমার স্বরচিত কবিতা। একদিন এক নক্ষত্র কোটি কোটি নক্ষত্র থেকে নেমে এলো ভূমিতে। তার কণ্ঠে ছিল বজ্রধ্বনি, হৃদয়ে ছিল ভালোবাসা, নেতৃত্বে ছিল সবার সেরা, বিশ্বাসে বলিয়ান। শোষকের বিরুদ্ধে রূঢ় মূর্তি, চেতনায় ছিল বাঙালি। যার আহ্বানে সাড়া দিয়ে লাখো জনতা সমবেত হলো রেস ময়দানে। সে যে হবে হাজার বাঙালির প্রাণের নেতা, কে জেনেছিল? ন্যায় বিচারের প্রতীক এই মহানায়ক আর কেউ নয়, তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, প্রিয় শেখ মুজিবুর রহমান। যার নামে অশ্রুধারা সবুজ ঘাসে মুক্ত ছড়ায়, যার নামে হৃদয় বাগানে ফুল ফুটে কোটি মানুষের। ক্ষুধার্ত প্রাণে জেগে উঠে জীবনের জয়গান, যার নামে হিমালয়ে বরফ গলে ঝর্ণা প্রবাহিত হয়, যার একটি আঙুলের ইশারায় সহস্র জনতা ঝাঁপিয়ে পড়তে পারে ঘাতকের তপ্ত লেলিহানে, যার নামে শরীরের প্রতিটি রক্তবিন্দু টগবগিয়ে স্বাধীনতার সেই 1971 ফিরে যায়। সেই কালজয়ী সিংহ পুরুষ প্রিয় বঙ্গবন্ধু। আত্মত্যাগ, জনগণের প্রতি মমত্ববোধ, স্নেহের একটু পরশ কে দিতে পারে এমন করে? নিবিড় ছায়ায় বাঙালির প্রতিটি সন্তানকে রক্ষা করতে পারে এমন প্রাণ দিয়ে সে তো হতে পারে জাতির পিতা। সেই দিন হিংস্র ঘাতকের থাবায় তছনছ হয়েছিল প্রিয় জন্মভূমি। 25শে মার্চ কালো রাতে নির্মম ধ্বংসযজ্ঞ ঘটিয়েছিল ওই পাষাণ্ডরা। বাঙালির বুক থেকে রক্তের স্রোত নামিয়ে রক্ত গঙ্গা বইয়ে দিয়েছিল বাংলার রাজপথে। সেদিন জনগণের প্রতিটি মমত্ববোধে দিশেহারা হয়েছিল প্রিয় নেতা। লাশে লাশে ভরে গিয়েছিল মাঠ ঘাট প্রান্তর। বাংলার বাতাসে বাতাসে ভেসে এসেছে মৃত পচা লাশের গন্ধ। 26শে মার্চ রাতে তাই শুরু হলো স্বাধীনতার সংগ্রাম। সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ, 30 লাখ শহীদের তাজা প্রাণ, 2,76,000 মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে 16ই ডিসেম্বর পেলাম স্বাধীন বাংলাদেশ। প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এনে দিল বাংলা, প্রিয় মাতৃভূমি। প্রণাম জানাই হে নেতা, তোমার দুটি চরণে। কোটি মানুষের হৃদয়ের মণি তুমি, তুমি কালজয়ী মহানায়ক। ধন্যবাদ। এখন আমি কমেন্টসগুলি পড়ব। সুমিতা দিদি লিখেছেন, আপনার জন্য শুভকামনা। হ্যাঁ দিদি, ধন্যবাদ। তোমাকেও শুভকামনা। আমার লাইভে তুমি আছো, সময় দিচ্ছ। নুরুন নাহার, স্বাগতম। ধন্যবাদ, স্বাগতম কবি। ধন্যবাদ শিমলিদি, তুমি লিখেছ স্বাগতম প্রিয় কবি বন্ধু। ধন্যবাদ দিদি, তোমাকে ধন্যবাদ। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাকে। প্রণব দেবনাথ দাদা লিখেছ শুভ সন্ধ্যার শুভেচ্ছা। ধন্যবাদ তোমাকে, শুভ সন্ধ্যা আমার। সুস্মিতা দিদি লিখেছ কবিদের কখনো মৃত্যু হয় না। ঠিক বলেছ দিদি, আসলে কবিদের কখনো মৃত্যু হয় না। কবিরা মানুষের চেতনায় প্রাণে বেঁচে থাকে। ধন্যবাদ দিদি, শিমলিদি, বাহ দারুণ লিখেছ, পাঠও অসাধারণ। ধন্যবাদ।
মিষ্টি লাগছে বেশ। থ্যাংক ইউ দিদি। লক্ষ্মী দি, হ্যাঁ আমি যেই দিদির কথাই বলছিলাম এতক্ষণ সেই দিদি আমার কাছে এসেছে, লক্ষ্মী দি। হ্যাঁ, এই দিদিকেই আমি খুঁজছিলাম পার্বত্য কাব্যে। দিদি তোমার গল্পটা শুনেছো তো তুমি নিশ্চয়ই। হাসান ভাই লিখেছেন, স্বাগতম প্রিয় কবি পার্বত্য কাব্য লাইভ। আমিও আমার কবিতাতে। রঞ্জন সরকার, দাদা চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ, পাশে থাকবেন। শিমলি চৌধুরী, দিদি ভালোবাসা তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য আমার অনেক, এক সমুদ্র ভালোবাসা। রোকসানা আবেদা আপু, আপনি তো খুব সুন্দর লাইভ করেন, আমি আপনার লাইভ দেখেছি। স্বাগতম আপনাকে, আমাকে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও আমার অনেক ভালোবাসা রইল। সুবর্ণা দাস, সুন্দর দিদি, অসাধারণ হয়েছে। অনেক সুন্দর সুন্দর কমেন্টস দিয়েছ। দাদা প্রপ লেখছ, কবিগুরুর প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। হ্যাঁ, সবাই আজকে আমরা শ্রদ্ধা জানাবো, কারণ আমাদের কয়েকদিন আগে আমাদের 22শে শ্রাবণ কবির প্রয়াণ দিন চলে গেল। শাইলা খান দিদি লিখেছ বিনম্র, হ্যাঁ শ্রদ্ধা জানাই সবাইকে, কবিকেও শ্রদ্ধা। সুচিত্রা দিদি লিখেছে, খুব সুন্দর কবিতা, চমৎকার পাঠ করছেন প্রিয় কবি। আচ্ছা, আমি আবার কবিতায় চলে যাই, তারপর আবার আমি কমেন্টসগুলি দেখব। আমার কাছে অনেক কবিতা আছে। আমি এখন পার্বত্য কাব্যের একজন লেখক, প্রিয় লেখক, তার কবিতা একটি পাঠ করছি। নান্টু বড়ুয়া। দাদা তুমি আছো কিনা আমি জানি না, যদি থাকো তাহলে তোমার কবিতাটি শুনতে পাবে এখন। মেঘের ছদ্মবেশে। আমাকে নিয়ে কিছুই লিখো না, কোনো কিছুই না। অফুরন্ত জ্যোৎস্না মাখা তোমার আকাশে ভেসে আসা এক টুকরো কালো মেঘ আমি, এই আমার পরিচয়। যে মেঘে বাদল আছে, যে মেঘে মাদল বাদে, যে মেঘে হেমন্তের বিরান মাঠে প্রত্যাশা জাগায়, সেই মেঘ আমি। তোমাকে আড়াল করা, তোমাকে আধার করা, সে দুঃসাহস আমার নেই। মূর্তিবতী ক্ষয়ের স্বরূপে আবির্ভূত আধারের অধিবাসী এক টুকরো মেঘের ছদ্মবেশে তোমার জীবনের অভিশাপ, সেই আমি। যার স্মৃতি স্বপ্নের মৃত্যু আনে, যার স্মৃতি চিতার আগুনে জ্বালে, তার ইতিহাস নিঃশেষে লুপ্ত হয়ে যাক ওই অমাবস্যার কালো অন্ধকার রাতের চেয়েও আরো অনেক গভীর অন্ধকারে। চমৎকার একটি কবিতা লিখেছেন নান্টু বড়ুয়া। দাদা অনেক ভালো লাগলো কবিতাটি পাঠ করে আমার। এরপর আমার একটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে অতিপ্ত বাসনা। এক ফুটো জলের পিপাসায় দৃষ্টি নিমগ্ন বহুকাল, হয়তো বৃষ্টি ঝরবে কোনো এক মুহূর্তে। আমি চাতকি চেয়ে আছি তার পানে, দিশাহীন ধূসর মরুবেলায় হারিয়েছি নিজেকে। শুষ্কতা গ্রাস করেছে আকণ্ঠ অস্তিত্ব আমায়। চারিধারে ঘিরে আছে আনন্দ ধারা, মনের গহীনে শুধু বসবাস বিষণ্ণ বেলা। মরুভূমি তপ্ত বালুচরে আমি স্যাকুলেন্ট, হারিয়েছি সমতল দীর্ঘ বালুকাময় প্রান্তরে। বালিয়ারি দীর্ঘ ঢেউয়ে খুঁজে ফিরি তারে,
যে হারিয়েছে হৃৎপিণ্ডের গহীন থেকে। একদিন ঝর্ণার ধারা প্রবাহিত হতো যে আকাশে, আজ সে তাই আকাশ কুসুম আকাশেই শুকায়। শতছিন্ন গ্রন্থিগুলো মেঘকে আড়ালে রেখেছে, খরতা গ্রাস করেছে সুনীল জলেন্দ্র ধারাকে। কোনো শর্তের বেড়া জালে বাঁধিনি তারে, যে রইবে আমার আপন আলোয়ে। যে দুর্বল মুহূর্তে যাকে পেয়েছিলাম কাছে, সে আজ হারিয়ে গেল তপ্ত বালুচরে। আমি বেদুইন বেশে খুঁজছি তারে দিবানিশি, যদি পাই বাঁধব তাকে বাউ বাউ বৃক্ষের গায়ে। আবার গর্ব সবুজ পৃথিবী অশ্রুর জল দিয়ে, ভালোবাসার ঘর রচনা করব দুজনে। রব দুজনা শিশির ভেজা ঘাসের বুকে, শিউলিদের সাথী করে। ঝড়ো বৃষ্টি অতৃপ্ত বাসনারা দৃষ্টি মেলে আছে। সুকৃতি ভট্টাচার্য লিখেছে সুন্দর পাঠ। অনন্য আবৃত্তি পাঠ করলে প্রিয় কবি হৃদয়ের। হ্যাঁ, ধন্যবাদ দিদি তোমাকে। অনেকের ভালোবাসা পাচ্ছি। রোকেয়া আক্তার খুব সুন্দর লেখা আবৃত্তি উপস্থাপনা। তোমরাও খুব সুন্দর লেখো। আমি আসলে পার্বত্য কাব্যে যারা লিখে তাদের আসলে লেখা এত ভালো এত সুন্দর হয়, তখন মনে হয় যে আসলে আমি কিছুই লিখতে পারি না। খুব সুন্দর লেখো, তোমরাও খুব সুন্দর লেখো। পত্র লেখা ঘোষ মিষ্টি লাগছে। হ্যাঁ দিদি ধন্যবাদ। সুচিত্র গান চৌধুরী দাদা লিখেছ সুন্দর উপস্থাপনা করছেন কবি। রোকেয়া আক্তার বেশ স্বাচ্ছন্দ্যে তুমি উপস্থাপন করছো, বেশ লাগছে দেখতো। ধন্যবাদ দিদি। রেজাউল করিম ভাই রোকসানা আবেদা দিদি। হ্যাঁ দিদি তোমার আসলে লাইভ আমার খুবই পছন্দ। আসলে তুমি অনেক সুন্দর প্রাণবন্ত লাইভ উপস্থাপনা করো, আমাদের আসলে আমার খুব ভালো লাগে। শিমলি দি বলছো ভীষণ সুন্দর পাঠ করছো, খুব ভালো লাগছে। ধন্যবাদ দিদি। সুধাংশু শেখর বিশ্বাস, আপনার বাচন ভঙ্গি সত্যি অনুপম দিদিরা। থ্যাংক ইউ দাদা। প্রণব দাদা লিখছো চমৎকার কবিতা, সাধারণ আবৃত্তি হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ। আবার আমি কমেন্টসে চলে আসব। আমি এখন আরেকটি কবিতা পাঠ করছি পার্বত্য কাব্যের। আমার প্রিয় একজন লেখক পার্বত্য কাব্যের, যে কিনা আমাদের পার্বত্য কাব্যের কর্ণধার রেজাউল করিম ভাই। রেজাউল ভাই তোমার কবিতাটা শুনো। খুব সুন্দর একটি কবিতা লিখেছো তুমি। কিছু পরিচিত মুখ।
কিছু কষ্ট ভেতরেই থাকে, অসহনীয় যন্ত্রণায় দিন দিন বড় হয়, বাহির থেকে দেখতে পাওয়া যায় না। কিছু কথা কণ্ঠনালীর নিচে বন্দি থাকে, শত চেষ্টায়ও কণ্ঠস্বর স্পর্শ করে বের হতে চায় না। কিছু অভিমান আস্তে আস্তে জমাট বেঁধে পাহাড় সম প্রাচীর সৃষ্টি করে, চাইলেও আর টপকে যাওয়া যায় না। কিছু পরিচিত পুরাতন শব্দ সময়ের ব্যবধানে নতুন শোনায় কানে, বদলে যাওয়ার পূর্ণ আশ্বস্ততায় কিছু পরিচিত মুখ দূর থেকে দেখে দৃষ্টি বদলে নেয়, অপরিচিত হবার নতুন কৌশলে। কিছু রাত্রি আসে নিঘুম চোখে, বোঝাতে না পারার কষ্টগুলো ঘুমোতে দেয় না, রাতটাকে টেনে নিয়ে যায় ভোরের আলোর কাছে। অত্যন্ত সুন্দর, খুব মিষ্টি একটি কবিতা। আসলেই আমাদের জীবনে অনেক কষ্ট আছে যা কিনা আমরা ভিতরেই রেখে দেই, আসলে বের করা যায় না। কিছু কথা আছে যা কিনা আমাদের কণ্ঠনালীর ভিতরেই থাকে, আমরা মুখে আনতে পারি না। আসলে এগুলি অনেক কষ্ট, দুঃখ আমাদের ভিতরেই থাকে, আমরা আসলে বলতে পারি না, বলা যায় না। সবার মাঝে কিছু কষ্ট, দুঃখ, বেদনা থেকেই যায়। মানুষ মাত্রই। সবাই কি সর্বসুখী হতে পারে? না, এই পৃথিবীতে আমার মনে হয় না যে কেউ সব দিক দিয়ে সম্পূর্ণ। আমজাদ হোসেন ভাই সুন্দর পাঠ করলেন কবি। আমি সবার আসলে কমেন্টস করতে পারছি না। রাজ ভাই লিখেছেন, ফয়জাল আহমেদ, খুব সুন্দর কবিতা, পড়েন আপনি। পত্র লেখা দিদি, বেশ ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ। রুকসানা আবেদা, প্রতিটি লেখা সত্যি মন কাড়া, মুগ্ধতা একরাশ, থ্যাংক ইউ দিদি। রেজাল করিম বিশ্বাস, হাসান মঞ্জু দাদা লিখেছেন প্রিয় নন্দিনী। আচ্ছা, এটা কি কবিতা পাঠিয়েছেন দাদা? আচ্ছা, আমি সময় পেলে অবশ্যই পড়বো, এটা পাঠ করব। এই কবিতাটা আমার যদি সময় থাকে হাতে, তাহলে আমি অবশ্যই পাঠ করব কবিতাটি। এখন একটি পার্বত্য কাব্যের একজন খুব সুন্দর লেখেন আমার শ্রদ্ধেয় আমার দাদা, তার কবিতাটি আমি পাঠ করছি। একটি মায়ের কান্না, কলমে ডাক্তার প্রণব দেবনাথ। মাগো 2 পয়সা দিবে, তোমার অনেক মঙ্গল হবে, তাও না 2 পয়সা, না খেয়ে সারাটা দিন আছি মাগো। দক্ষিণেশ্বর মন্দিরের পাশে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে ভিক্ষা চাইছে মায়ের বয়সী পৌর কিছু ভিক্ষুক। গঙ্গার ধারে মায়ের মন্দিরের পাশে ফুটপাতে তাদের ছোট্ট সংসার। হায়রে নিয়তি, জীবনে কি এভাবে বেঁচে থাকতে হবে কে জানতো?
হয়তো একদিন তাদেরও ছিল স্বামী, সন্তান, সুখের সংসার, আবার নাও থাকতে পারে, কে জানে। স্বয়ং ঈশ্বর তো জানেন। তাও মন্দিরালয়ে বার্ধক্য এখন তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। ভিক্ষা ছাড়া কি বা করার আছে এ বয়সে। হয়তো দেবতুল্য স্বামী অনেক আগেই গত হয়েছেন। পরম আদরের সন্তানরা আজ কোথায়? বৃদ্ধ মায়ের কেউ খোঁজ রাখে না। এখন তাদের বৃদ্ধাশ্রমেই ঠাঁই নেই। এ কেমন বিধির বিধান। মায়ের মন্দিরের প্রসাদ আর গঙ্গায় স্নান, রাত্রি যাপন ফুটপাতে পাটি পেতে, খোলা আকাশের নিচে, পাশে কাপড় রাখার ছোট্ট একটি কাঠের বাক্স। এভাবেই চলছে দিন আর রাত্রি। কেউ তাদের খবর নেয় না। নগরপতি কোথায়? স্বয়ং ভগবান কোথায়? কেউ থাকে না এ দুনিয়ায় অসহায়ের জন্য। দুটো পয়সা দিলেই কি তাদের জন্য যথেষ্ট? হয়তো পেট চলবে, বেঁচে থাকবে, কিন্তু এটা কি মায়ের চাওয়া ছিল জীবনে? বার্ধক্য জীবন এভাবে কাটুক, সবই নিয়তি, দুনিয়ার খেলা। তাবৎ দুনিয়া আনন্দ আর উল্লাসে মেতে, আর গর্ভধারিণী মায়েরা নিরন্ন ভিক্ষায় ব্যস্ত। ধিক এ পৃথিবীকে, ধিক কুসন্তানদের। চোখ থেকে দুফুটো অশ্রু ছাড়া আর কিছু ফেলতে পারিনি। অন্তরে পাথর চাপা কষ্ট নিয়ে ফিরে এলাম। বারবার জানতে চাইলাম, হে ঈশ্বর, তুমি কোথায়? কবিতাটি অত্যন্ত চমৎকার একটি কবিতা। আসলে আমাদের এই সমাজে অনেক দুঃখী মা বাবা আছেন যারা কিনা সংসারে তাদের যোগ্য সম্মান পায়নি। ছেলে মেয়েদের জন্য তারা জীবনে অনেক কষ্ট করে। ছেলেমেয়েদের সুখের জন্য নিজের সুখকে তুচ্ছ করে দেয়। সেই বাবা মারা যখন বৃদ্ধ হয় তখন আমরা আমাদের সমাজের অনেক সন্তানরাই তাদেরকে দেখি না। সত্যি তাদের অনেক কষ্ট হয়। তাদের মন্দিরের সামনে বা অনেক আমরা পথে ঘাটে দেখি অনেক এরকম দুঃখী লোক যারা কিনা আসলে জীবন হয়তো অনেক ত্যাগ করেছেন, কিন্তু শেষ বয়সে এসে তাদের এই করুণ পরিণতি হয়ে যায়, সন্তানদের কাছ থেকে কষ্ট পায়। আমাদের আসলে কিছু করার থাকে না, তখন আমাদের ঈশ্বরের কাছে আসলে মিনতি করা ছাড়া কোনো থাকে না, কিছু করা থাকে না। ধন্যবাদ দাদা তোমাকে এমন একটি চমৎকার কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। নিশ্চয়ই আমার সাথে লাইভে যারা আছে তাদেরও ভালো লাগছে, কবিতাটা লেগেছে ভালো। অসংখ্য ধন্যবাদ তোমায়। বের করে দাও। লক্ষ্মীদি তুমি লিখেছো দারুণ বোন, দারুণ সুন্দর তোমার কবিতা আর আবৃত্তি অসাধারণ, থ্যাংক ইউ। ইলাদি তুমি এসেছো, কবি খুব মিষ্টি দেখতে, থ্যাংক ইউ। আমজাদ ভাই কত বুদ্ধি যে করে কবিতা লেখে, শুনে খুব ভালো লাগে। হ্যাঁ দাদা, লেখক বা শুনে খুব ভালো লাগে, এটা ঠিক। দাদা তুমি লিখেছো, সুধাংশু দাদা লিখেছো মিষ্টি মুখের মিষ্টি হাসি, ধন্যবাদ দাদা। প্রদীপ কুমার পাল দাদা শুভকামনা রইল, ধন্যবাদ। শিমলি দি বাহ, মুগ্ধ হচ্ছে তোমার উপস্থাপনায়, ধন্যবাদ। আশীর্বাদ করো। নিমাই দাস দাদা সুন্দর আবৃত্তি, ধন্যবাদ। ফয়জাল আহমেদ রাজ দাদা লিখেছ, রেজাউল করিম ভাইয়ের কবিতাটি বেশ সুন্দর, আপনার
পছন্দ কিন্তু প্রশংসনীয়। ধন্যবাদ দাদা। এরপর আমি একটি আমার কবিতা পাঠ করে, আসলে আমার মনে হচ্ছে যে এত অল্প সময়ে আমার অনেক সংগ্রহে কবিতা এই পার্বত্য কাব্যে যারা লিখে তাদের এবং আমি সময় করতে পারবো কিনা সেটাই আমি ভাবছি। আমার তো সবই শোনাতে ইচ্ছে করে। আমার পছন্দের একটি কবিতা এখন আমি পাঠ করব। আমার খুব প্রিয় এই কবিতাটি, আমার নিজের লেখা। দেখি আপনাদের ভালো লাগে কিনা। ভালোবাসার সারথি। কবি, তোমার কবিতার প্রতিটি পংক্তিমালায় ভালোবাসার কথা বলে, শ্রাবণ মেঘের কথা বলে, শিউলিদের সুবাস ছড়ানো মুক্ত কণার কথা বলে। তুমি যে প্রেমিক, কি করে পারো এত সুন্দর করে ভালোবাসার কথাগুলো গুছিয়ে ভাষায় প্রকাশ করতে? কিন্তু আমার কবিতায় কালো মেঘ সীমানা এঁকে দেয়, বিধ্বংসী তাণ্ডব চালায়, তস নস করে ফুল ফল শস্য প্রকৃতি। শিশিরের উপর শিউলি হাসে না, শুকনো ঘাসে জলে চৈত্রের দাবদাহ। কবি, তোমার কবিতায় কলো কলো বহমান স্রোতস্বিনীর কথা বলে, যার বুকে ঢেউয়ে তরুণী দোলে। স্রোতস্বিনীর শান্ত ঢেউ ভালোবাসার কথা বলে, চরের বুকে কাশফুলের হাসির কথা বলে, পূর্ণিমা রাতে ঝিলিমিলি তারার কথা বলে। আর আমার কবিতায় তটিনীর বুকে প্লাবন আসে, দুকুল তছনছ করে দেয়, ভাসিয়ে দেয় বাড়ি ঘর গাছপালা ফসলের ক্ষেত জনবসতি সব কিছু। সেখানে ভালোবাসা থাকে না, থাকে শুধু হারিয়ে যাওয়া কষ্ট। কবি, তোমার কবিতায় কৃষ্ণচূড়ার রক্তিম আভার কথা বলে, পলাশ শিউলে উজ্জ্বল সিঁদুরের কথা বলে, যার আনন্দে নাচে হিয়া, পাখিরা গান গায়, বসন্ত দোলা দেয় হৃদাকাশে। তোমার কবিতায় গোমতীর বুকে পূর্ণিমা রাতে রূপালী জলের বুকে চাঁদের প্রতিচ্ছবির কথা বলে। আর আমার কবিতায় ভিসুবিয়াসের অগ্নুৎপাতের কথা বলে, জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া 10 দিককে অন্ধকারে ছেয়ে প্রকৃতিকে যে বিষাক্ততা দান করে তার কষ্টের কথা বলে। গলিত লাভা ভালোবাসা নয়, অতীতে ফেলে আসা স্মৃতির দিকে দিকে পুড়ে যাওয়ার কথা বলে। আর আমার কবিতায় সাইবেরিয়ার ঊষর মরুর কথা বলে, যেথায় পথ হারায় তৃষ্ণার্ত অসংখ্য মরুচারী। কবি, তোমার কবিতায় গানের কথা বলে, প্রাণের কথা বলে, সবুজের কথা এবং রমণীর ভালোবাসার কথা বলে। আর আমার কবিতায় যুদ্ধের কথা বলে, হিরোশিমা নাগাসাকি শহরে আর্তনাদরত বিভীষিকাময় সেই দিনটির কথা বলে। অশরীর আত্মার কথা বলে, যার কঙ্কাল এখনো কোনো পূর্ণভূমিতে পূর্ণতা পায়নি। তুমি যে প্রেমিক, তাই তো মানুষের হৃদয়ে ভালোবাসার একটি সাগর তৈরি করতে পারো। আমি নিদ্রাহীন চেয়ে থাকি তোমার কবিতার প্রতিটি পংক্তিতে প্রেমের সারথি হয়ে উড়ন্ত বলাকাকে আলিঙ্গন করতে। ধন্যবাদ। এখন আমি পঙ্কজ পাল, একজন লেখক, খুব সুন্দর লেখেন, তার একটি কবিতা পাঠ করছি। ওহে ব্রহ্মপুত্র নদ, শ্রাবণের ভরা যৌবনে তোমার প্রাণ চাঞ্চল্য দেখে
আমারও অতীত যৌবনের কথা মনে পড়ে যায়। একদিন তোমার মতোই কানায় কানায় পূর্ণ ছিল আমার যৌবন। ডালি ভর্তি ফুল নিয়ে নেমে আসতো অস্পরা এই ধরায়। তোমার ভরা নদীতে নৃত্য করছে অগণিত কপোত কপতি। বক্ষ বিদীর্ণ করে ছুটাছুটি করছে অসংখ্য তরী। তোমার সরোবরে পদচারণায় মুখরিত হাজারো জলজ প্রাণী। ভরা যৌবনের গর্জনে উথাল পাথাল ঢেউয়ে আকাশ বাতাস ভারী। তুমি যেমন বসন্তের মতো বর্ষায় নব যৌবন লাভ করো, আমারও তেমনি সারা বছর বসন্তের আনন্দে উদ্বেলিত হতো মন প্রাণ। কোকিলের সঙ্গীত আমি শুনতে পেতাম সারাক্ষণ। অজানা এক হিল্লোলে মুখরিত হতাম। প্রত্যুষে ভেঙে যেত ঘুম। ভোরের কুয়াশায় মেঠো পথে পায়চারি করতে থাকতাম কি যেন এক প্রাপ্তির আশায়। পক্ষীকুলের কলকাকলি একসময় স্তিমিত হয়ে আসতো। লোকের পদচারণা বেড়ে যেত, কিন্তু আমার মনের অস্থিরতা আরো বাড়তে থাকতো কি যেন অজানা এক চাওয়ায়। আমি বসে থাকতাম, অপেক্ষার প্রহর গুনতাম। কিসের অপেক্ষা, কিসের কলকাকলি, এগুলো কিছুই বুঝতে নাহি পেতাম। তোমার মতোই ঢেউ খেলতো সারাক্ষণ আমার বুকের উপর। রং বেরঙের ফুল ঝাঁকে ঝাঁকে ছুটে আসতো আমার প্রাণে। আমি ধরতে সাহস পেতাম না, ছুতে সাহস পেতাম না। দুরু দুরু কম্পন শুরু হতো আমার বক্ষে। মেতে উঠত গোটা পৃথিবী অদৃশ্য এক শিহরণে। আজ তোমার যৌবন দেখে অন্তর্দাহ হচ্ছে আমার। জেগে উঠছে সেই কামনা, শত চেষ্টায়ও ফিরে পাবো না আর, থেকে যাবে অপ্রাপ্ত বাসনা। খুব সুন্দর লিখেছেন পঙ্কজ দা। অপ্রাপ্ত বাসনা, আসলে সত্যি আমরা এক সময় আমাদের জীবন শেষ হয়ে আসবে, আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া থেকে যাবে, অপ্রাপ্ত থেকে যাবে, যা আমরা পাবো না। আসলে এভাবে আমাদের হয়তো জীবন একদিন শেষ হয়ে যায়, আমরাও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বো। সব এই পৃথিবীতে হয়তো অনেক চাওয়াই আমরা পূর্ণ করতে পারবো না, হবে না আমাদের পূর্ণ। এটাই বাস্তব, এটাই সত্যি। শ্রাবন্তী দিদি চমৎকার আবৃত্তি। আমি যদি এখন কারো কারো কমেন্টস বাদ যায় তাহলে আমি পরে সেগুলো উত্তর দিব। সবারটা আমি পড়বো না, অনেক কবিতা এখনো রয়ে গেছে, যার কারণে আমি এখন সবগুলি পড়ছি না। আমি আরেকটা কবিতায় চলে যাই। অনেক কবিতা আছে, এগুলি না পড়তে পারলে আমার আবার শান্তি লাগবে না। মুজিবুর রহমান দাদা, তোমার কবিতাটি পাঠ করছি। আলোক বিন্দু। মনের গহীনে তোমার স্পর্শ আজও বড়ই জীবন্ত। কালের কঠিন প্রবাহেও তুমি অমলিন মর্মে জাগ্রত। জীবনের প্রতিটি বাঁকেই পাই তোমার উজ্জ্বল দ্রুতি। শুকতারা হয়ে ছড়াও সর্বক্ষণ অপার জীবন জ্যোতি। জীবনের চলমান গতিতে আজ বিক্ষিপ্ত ভিন্ন পথে, তবু সদা পাই সমানভাবে তোমায় মম জীবন রথে। ভাবনা তরীর নাবিক হয়ে এগিয়ে নিয়ে যাও লক্ষ্যে। তোমার মধুর মনোরম স্মৃতি শক্তি বল মরুবক্ষে। এক দীপ্ত আলোক বিন্দু রূপে চিরদিন আজও দূরে। তুমি মিশে আছো জীবনের প্রতিটি তাল লয় সুরে। তোমার আলোতে আজও খুঁজে ফিরি সঠিক ছন্দ। জানি তুমি মৃগ মরীচিকা, তবু কাটে না আমার ধন্দ।
এখনো খুঁজি জটিল সমীকরণের সমাধান পথ। সহস্র চেষ্টার পরও আজ আমি বিফল মনোরথ। তোমার সুরের শক্ত বন্ধনে বাঁধা আমার জীবন। তুমি মত্তের কবিতা গান হয়ে করো সদা অনুরণ। ধন্যবাদ মুজিবুর রহমান দাদা। নিশ্চয়ই তুমি শুনতে পাবা, এখন না থাকলেও পরে শুনতে পাবা। তোমার কবিতাটি খুব সুন্দর, চমৎকার একটি কবিতা। সেলিনা আহমেদ বিনম্র শ্রদ্ধা জানাই আপনাকেও। রুকসানা আবেদা দিদি লিখেছ সুন্দর পাঠ, স্পষ্ট শুদ্ধ উচ্চারণ, দুর্দান্ত উপস্থাপনা, থ্যাংক ইউ। আসলে কবিতাগুলি এত বড় বড় যার কারণে সময় করতে পারছি না। আরেকটি কবিতা আমি আমার আবার ইচ্ছে করে তোমার কাছে যাই। পুরনো সেই দিনগুলো আবার ফিরে পাই। কৃষ্ণচূড়া রাধাচূড়ার স্মৃতির রঙে ভাসি। পুরনো সেই ছায়াঘেরা বৃক্ষতলে বসি। আমার আবার ইচ্ছে করে তোমার কাছে যাই। পুরনো সেই নদীর গড়ানে মুখোমুখি বসি। ঘাসগুলোকে দুহাতে আদর করে মাখি। পুরনো সেই আবেগ ভরা ভালোবাসায় ভাসি। আমার আবার ইচ্ছে করে তোমার কাছে যাই। তোমার মিষ্টি মুখের মিষ্টি মিষ্টি দুটি কথা শুনি। তটুনিতে ভেসে গিয়ে দূর চড়ার বুকে হাঁটি। কাশবনের সুবাস মেখে রঙিন স্বপ্ন আঁকি। প্রতিটি মানুষের জীবনেই কিছু ফেলে আসা অতীত স্মৃতি থাকে। আসলে কবি যারা যারা লেখালেখি করে তাদের হয়তো অতীতে ফেলে আসা অনেক ঘটনা থেকেই কবিতা গল্প রচনা হয়। হয়তো তাদের ওই মাঝে মাঝে তাদের ওই পুরনো স্মৃতি মনে হয়। সবারই অতীত থাকে। এখন আমি শায়লা খান দিদি, তুমি আছো কিনা? তোমার একটি কবিতা পাঠ করছি, শব্দেরা ঘুরে বেড়ায়। অনেকদিন কবিতা লেখা হয় না, যদিও বা শব্দেরা ঘুরে বেড়ায় আমার মনের আনাচে কানাচে। ইচ্ছে করেই ধরা হয় না, গাঁথা হয় না মালা। অক্ষরের মিলনে তৈরি হয় শব্দ, শব্দের বুননে প্রাণ পায় কবিতা। কাছে এসে শব্দেরা মুচকি হাসে, আমিও মুচকি হেসে বললাম লিখব না কবিতা। আজ থেকে দিলাম তোমাদের ছুটি। কিছুদিন না হয় ঘুরে বেড়া অন্য কারো খাতার পাতায়। কবিতা হয়ে পূর্ণ করে দে কোনো কবিকে। এখন তোদের নিয়ে লিখব না, তাই বলে ভাবিস না তোদের ভুলে যাব। তোরাই তো আমার অনুপ্রেরণা, আমার ভালোবাসা, বেঁচে থাকা নিঃশ্বাস। সময় মতো ঠিক ডেকে নিব, বন্দি করব মনের খাঁচায়। এক এক করে জুড়ে দিব তাদের, তারপর প্রফুল্ল চিতে লিখব বিশাল এক কবিতা। খুব সুন্দর চমৎকার একটি কবিতা। হ্যাঁ দিদি, তুমি আর রাগ করো না, তুমি কবিতা লিখো। শব্দেরা আবার মন খারাপ করবে। তোমার এই কবিতাটা অত্যন্ত সুন্দর, চমৎকার একটি কবিতা, তুমি লিখে যেও।
অবিরাম ধারায় তুমি লিখে যাবা। হ্যাঁ, শায়লা ফুল লেখাগুলো আসলে খুব সুন্দর। স্বপ্না দেবনাথ দিদি লিখেছো, আমরা দেখছি। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না তোমাদের কবিতাগুলো আমি ঠিকঠাক ভাবে পাঠ করতে পারছি কিনা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, অবশ্যই ছোট বোন হিসেবে ক্ষমা করবা। নবলতা শীল দিদি, একটা ফুলের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই প্রিয় কবি দিদিরা, ধন্যবাদ। ভালোবাসা সারথী কবিতাটি অসাধারণ, ধন্যবাদ। সুদর্শন শেখর বিশ্বাস দাদা, আসলে আপনার কথার আলাদা একটি অভিব্যক্তি আছে, মিষ্টি মিষ্টিলা হাসি, ধন্যবাদ। আমার অনেক সময় নাই, পরে আবার আমি এই কবিতাটি বের করে আবার আমি আরেকদিন লাইভে আপনাদের সাথে অনেক গল্প করব। আজকে আরো অনেক কবিতা জমে আছে। এখন আমি আমজাদ পাপি লিখেছেন বৃষ্টির গান, খুব সুন্দর একটি কবিতা পাঠ করছি। বৃষ্টি তোর গানের সুরে কারে মন চায় গো পেতে, বসে রই দুয়ার খোলা মিলছে মেলা প্রকৃতির তালি হাতে, উদাসী সমীরণে ভেসে যায় মেঘের ভেলা, তালে মন পাল তুলে দেয় সুর শোনা যায় ঘরের চালে, যে তালে গর্জে উঠে আকাশ পথে বজ্র ঝলকে পলক মারে, বারে বারে দোলা দেয় আখি পাতে, ঝরছে তো ঝরছে বাড়ি সারি সারি, ফোটাতে বাষ্প তোলা, স্রোতে জল গড়াগড়ি ধরছে, পারি সাগরের কুল ঘেঁষিতে, প্রকৃতি যন্ত্র বাজায় শাখায় শাখায়, ঝর্ণা ধারার কান পোড়াতে, বৃষ্টির ওই গানের টানে মন মাতঙ্গে রংধন করে খেলা, হাতে এক ব্যাঙের ছাতি আমজাদ পাপি, ভবের দেশ পাড়ি দিরে। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি কবিতা। এখন আমি আমার আরেকটি না, আমি এখন শিমলিদির কবিতাটি পাঠ করব। আমার প্রিয় দিদির কবিতাটির নাম হচ্ছে মন মানে না। ঠোঁট কাটা মুখে হয়তো আসে না তেমন কোনো শব্দগুচ্ছ, ইনিয়ে বিনিয়ে বাহারি কিছু হয়তো যায় না বলা, দু একটা শব্দ যে পারে মনকে ভুলিয়ে ঝেড়ে ফেলে দিতে, বরফ জমাট অভিমান মুহূর্তেই পারে নিভিয়ে দিতে জ্বালামুখীর আগুন, অভিষেক করে হয়তো বলা হয় না কখনো, তোমার নীরবতা বড্ড অস্থির করে তোলে, নিঃশব্দ উপস্থিতি ভেতরটাকে কুড়ে খায়, কণ্ঠস্বর শোনার ব্যাকুলতা জাগে, সকাল সাজ নিয়মিত, নিয়মের অনিয়মে চলে পায়চারি গোটা ছাদ জুড়ে, ছাদ বাগানের গুল্ম লতার সাথে হয় মিতালি, নির্বাক ক্যাকটাসের সাথে আলাপচারিতা, প্রতীক্ষা প্রহরও পেরিয়ে যায় আনমনে, তবু বলা হয় না তোমায় খুব মনে পড়ছে গো, খুব খুব মনে পড়ছে, মন যে মানে না। খুব সুন্দর একটি কবিতা। তোমার মতো মিষ্টি দিদিকে সবারই মনে পড়বে, এবং তোমাকে কেউ ভোলার মতো তুমি নাও, তুমি বেঁচে থাকো, অনেক মিষ্টি দিদি। অনেক কবিতা পাঠাচ্ছে, আমি তো সময় নেই কিভাবে যে পাঠ করব, তো চেষ্টা করছি কিভাবে করবে।
আচ্ছা, আমি আরেকটি কবিতা পাঠ করছি। আমার আরেকটি কবিতা পাঠ করি। কবিতার নাম মনোবাসনা। জাদুকর, তোমার ঝোলা থেকে একটা জাদুর কাঠি বের করো না, যা দিয়ে আমার ভালোবাসার মানুষকে এনে দিতে পারবে। তুমি তো অনেক কিছু পারো, অনেক দিন দেখি না তাকে, খুঁজি শুধু মনের আয়নাতে। যদি তা না পারো, তবে আমার অনুভূতির একটি বৃক্ষ সৃষ্টি করো, যেখানে আমার কষ্টের এক একটি ফুল ফুটবে। সে বৃক্ষে মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়াবে, আর কষ্টগুলো বয়ে নিয়ে যাবে বন্ধুর কাছে। যদি তার দেখা পাই, তবে সেই ফুলের একটি মালা গেঁথে পরাবো তার গলায়। বুঝবে তখন ভালোবাসার বাঁধন কত যন্ত্রণার। সে কি সত্যি আমাকে ভুলে গেছে, বেঁচে আছে নাকি মরে গেছে, দূর নীলিমায় হারিয়ে গেছে অচেনা কোনো পাখির আলিঙ্গনে। দাও না জাদুকর, তোমার ঝোলা থেকে এমন একটি জাদুর কাঠি বের করে। কত রজনী না ঘুমিয়ে কাটালাম, আমার চোখের নিচে কালি রেখা এঁকেছে। তুমি কি পারো না আমার চোখের জল দিয়ে এক টুকরো মেঘ সৃষ্টি করতে, যে মেঘ থেকে কান্না ঝরবে, সে কান্না বৃষ্টি হয়ে আমার ভালোবাসার তীব্র দহনকে সিক্ত করবে। দাও না জাদুকর, তোমার ঝোলা থেকে এমন একটি জাদুর কাঠি বের করে। জানো জাদুকর, কতদিন আমি ভালো করে খাইনি, চুল বাঁধিনি, খোপায় দেইনি রক্ত করবি। আমার ফুলদানির ফুল শুকিয়ে প্রতিদিন ঝরে যায়। ভাবি হয়তো বন্ধু আসবে, তাই সাজিয়ে রাখি। দাও না এনে বন্ধুকে। তার জন্য শীতল পাটি বিছিয়ে রাখবো, সে যে আমার আবেগ রাঙা পদ্ম ফুল। যদি তাও না দাও, তবে একটি মোহন বাঁশি দাও, যে বাঁশির সুরে অন্তরে সকল কান্না ভেসে যাবে তার কাছে। নিলিপ্ত চোখে ঝরবে অবিরল বারিধারা, প্রবল সেই বর্ষণে সকল মেঘ কেটে ফুটবে গোধূলির আলো। আকাশের কোটি কোটি তারা মিলিয়ে গিয়ে শুধু জল জল করে জ্বলবে একটি নক্ষত্র, সে শুধু আমার প্রেম, আমার ভালোবাসা। এরপরের কবিতা মল্লিকা দাস দিদি লিখেছেন, পাড়ের কান্ডারি। পাড়ের ও কান্ডারি, তুমি বসে আছো পাড়ে, দিবানিশি করছো পার যখন মনে ধরে যারে। তোমার খেয়ায় পার হতে লাগে না টাকা কড়ি, শূন্য হাতে করো গো তুমি ভব নদী পারি। পাড়ের ও কান্ডারি, তুমি বসে আছো পারে, আপন আপন বলে আমি ধরলাম যারে আঁকড়ে, ফাঁকি দিল সে যে আমায় চোখের নিমিষে। তোমার লীলা বুঝা বড় দায়, কাকে হাসাও কাকে কাঁদাও কোন উছলায়। তুমি পাড়ের কান্ডারি, ভব দরদিয়া দিচ্ছ পারি, হাতে তোমার বইটা ভারী, তুমি পাড়ের কান্ডারি। অসম্ভব সুন্দর একটি কবিতা দিদি তুমি লিখেছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তোমার কবিতাটি আবৃত্তি করলাম। আজকে আসলে সময় আর বেশি নেই। ইলাদির একটি কবিতা পাঠ করছি এখন। একটা কবিতা লেখো। ইলাদি তুমি আসছো, শুনো কবিতাটি। ধরিত্রীর হাহাকার আমাকে দিলাম, কবি একটা কবিতা লেখো। একটু বৃষ্টি উপহার দিতে পারো, সত্যি না হোক
কবিতায় আনো। লেখো কবি, একটু বৃষ্টির কথা লেখো। এ কাজ যে শুধু তুমিই পারো। তোমার লেখায় ঝরে পড়ুক ঝড়ো ঝড়ো করে বৃষ্টি ধারা। সে ধারায় স্নাত হয়ে আমি তৃপ্ত। লেখো কবি, এমন একটা বৃষ্টি কবিতা। প্রচণ্ড রৌদ্র তাপে ধরণী করে হাহাকার। তোমার কবিতার বৃষ্টি ঝরে পড়ুক তার বুকে। সে শীতল হোক, স্নাত হোক, হোক শান্ত, হোক পরিপূর্ণ। ধরণীকে এই শান্তি, এই আনন্দ কবি শুধু তুমিই দিতে পারো। লেখো কবি, লেখো, বৃষ্টির কথা লেখো। তোমার লেখায় আমাদের করো সম্পূর্ণ। তোমার কবিতাটা অত্যন্ত সুন্দর, চমৎকার একটি কবিতা। মুগ্ধ হলাম, আমি পড়েই মুগ্ধ হলাম। জানি না তোমাদের কতটুকু ভালো লাগাতে পারলাম, চেষ্টা করছি। আজ আমার এই পার্বত্য কাব্যে লাইভে এসে খুব ভালো লাগছে। মায়ের কাছে চিঠি। এই করোনাকালীন সময়ে অনেক সন্তান যারা বিদেশ থাকেন অথবা দূরে থাকেন মার কাছ থেকে, মাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য মার কাছে যান না। যে দূর থেকে যদি কোনো ভাইরাসের জীবাণু নিয়ে মার কাছে যায় তাহলে হয়তো মার অসুস্থ হতে পারেন মা। সেরকম একটি এই বর্তমান সময়ে, করোনাকালীন সময়ে সবাই আমরা খুব অস্থিরতার মধ্যে আছি, খুব খারাপ আছি। এরকম একটি কবিতা, মায়ের কাছে চিঠি, কবিতাটি আমি পাঠ করছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। মা, তোমায় কতদিন দেখি না, নিশ্চয়ই তুমি কুণ্ঠিত হৃদয়ে চেয়ে থাকো পথের পানে। কতদিন তোমার অভিমানী মুখখানা নয়নে ভাসে না। মা, তুমি তো জানো এখন আমি সংসারী, চাইলেও আসতে পারি না আমি। পরাধীন জীবন বেছে নিয়েছি আমি, তাই অন্তরাত্মায় ফল্গু ধারা প্রবাহিত হয়, চাপা ব্যথা কান্না হয়ে ঝরে। মাগো, জানালা দিয়ে যতদূর চোখ পড়ে নীল আকাশ পানে, তোমার উজ্জ্বল মুখখানা দেখতে পাই সেখানে। তুমি যে আমার তিমির রাতে আলোর বিন্দুর খেলা। দেশে যে এখন করোনা ভাইরাস বাস করে, কেমন করে আসবো মা তোমার কাছে? শেষ যেবার গেলাম তোমার কাছে, বিদায় বেলায় তোমার নয়নে দেখেছিলাম অশ্রুধারা। বর্ষার সেই ধারা নিশ্চয় শুকিয়ে গেছে চৈত্রের হাহারে। বুকের বাম পাজরে ভীষণ ব্যথা অনুভব করি। আমি রক্ত মাংসের মানুষ, কত যে ঋণী করে রেখেছ মোরে, তার কতটুকু দিতে পেরেছি তোমায়। স্নেহ দিয়ে, সোহাগ দিয়ে জড়িয়ে রেখেছ মোরে, কষ্টের দিনে পাশে থেকে সান্ত্বনা দিয়েছ মোরে। আজ যে আমি মা, বুঝি সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণা। নির্বোধ আমি, দিয়েছি মনে ব্যথা, অধম বলে বুঝিনি হায়। তোমার স্বপ্ন বলিদান দিয়ে রচিছি স্বপ্ন আমার। কতদিন মা বলে ডাকিনি তোমায়, ফোনের আলাপে মন ভরে কি আমার। কতদিন চেটেপুটে খাইনি তোমার হাতের রান্না, তোমার হাতে শুক্তো, চটচটি, ভাজা, বড়া। কতদিন তোমার সঙ্গে চা খেতে বসে, মামার বাড়ি বেড়ানো, বৃষ্টিতে ভেজা, আরো নানা মিষ্টি কথামালায় হারিয়ে ফেলিনি নিজেকে। মনে পড়ে মা, একই প্লেটে খাইয়ে অংশীদারি করতে দিদি ও দাদার সাথে। দেখতে দেখতে 9টি মাস পার হয়ে গেল।
শীত গ্রীষ্ম বর্ষা গেল, শরৎ যে ঘরে এলো, তোমার মুখটি আজও দেখতে পেলাম না। সময় একদিন পাল্টে যাবে মা, উঠবে আবার নতুন সূর্য, প্রতীক্ষা সবার। তুমি যখন কষ্ট পাবে দক্ষিণা দুয়ার খুলে রাখবে, আমার নিঃশ্বাসে স্পন্দন পাবে হাওয়ায়। পুজোয় বসবে যখন ফুলের গন্ধে আমার অস্তিত্ব বুঝবে তখন। আবার পুকুরে নাইব, পার্কে ও ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে ঘুরে বেড়াবো। সময় বদলে যাবে, রাগ করো না মাগো, আসবে আবার নতুন সূর্য আধার শেষে, উচ্ছ্বাসে আসবো ফিরে, এই প্রার্থনা আমার। ধন্যবাদ। কমেন্টসগুলো আমি পড়তে পারছি না, অনেক সুন্দর সুন্দর কমেন্টস লিখেছ। শায়লাপুর লেখাগুলো ঠিকই খুব কাছে টানা, সত্যি। সুচিত্রগণ চৌধুরী লিখেছেন একটি কবিতা, খুব চমৎকার একটি কবিতা, বধূ। এটা আমি আবৃত্তি করছি। বধূ যেন বড় বদ মেজাজে, থাকতে চায় বেশ খোশ মেজাজে, দেখতে যদিও শ্যামলা কালো, মনটি যে তার ভীষণ ভালো। কাজে কর্মে করিতকর্মা, হিতে বিপরীত হলে অগ্নি শর্মা। দোষ ত্রুটি তার কিছু দেখি না, গুণাবলী তার যেন গয়না। বাইরে থেকে বোঝাই দেয়, জানতে হবে সে কি চায়। গো ধরলে বদন তার তিমির কালো অন্ধকার। রাগ যখন কমে আসে মুখে চাঁদের আলো হাসে। এই হাসি তার এই কান্না, আমি বলি আজ আর না। আর তার হাসি কান্না বিদ্যুৎ সম, হেসে বলি সুপ্রসন্ন ভাগ্য মম। কপাল গুনে পেয়েছি বধূ, কলিতে আমার সীতা শুধু। ক্ষণিক আলো তাই নিয়ে আছি ভীষণ ভালো। জগতের এই আলো আধারি, অন্তদৃষ্টিতে সে খুব ধাঁধারি। এইভাবে এই সকল খেলা ভেসেই যাবে জীবন ভেলা। সত্যি এই জীবন আমাদের এভাবেই টক ঝাল মিষ্টিতেই চলে যাবে। এভাবেই আমরা বেঁচে থাকবো ভালো মন্দের মাঝে। আজ মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে। সবাই তোমরা ভালো থাকবা, তোমরা সবাই ভালো থাকবে। পার্বত্য কাব্য ভালো থাকবে, এগিয়ে চলুক আমাদের এই সাহিত্য পরিবার পার্বত্য কাব্য। এই পরিবারের আমি সবার মঙ্গল কামনা করছি। এই করোনাকালীন সময়ে সবাই যেন ভালো থাকো, সবাই ভালো থাকবা এই প্রার্থনা করি, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি আমাদের এই সাহিত্য পরিবার যেন উত্তরোত্তর আরো সমৃদ্ধি লাভ করুক, সেই কামনা করছি। সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই আমার সাথে আছো, আমাকে উৎসাহ দিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্টস দিয়েছো। আমি পরে সবার রিপ্লাই দিব, সবাইকে রিপ্লাই দিব। শুভরাত্রি, তোমাদেরকেও শুভরাত্রি। দিদি লক্ষ্মী দি, তুমিও ভালো থাকো, সবাই ভালো থাকো। আমার জন্য আশীর্বাদ করো, আমিও যেন ভালো থাকতে পারি। নমস্কার, শুভরাত্রি।